আমি হোসেন মোতাহার, আমি নিজে কি বলবো সেমি হিয়ারিং মানে কান কানের শুনি, ফলত আমি জোরে কথা বলি এবং যারা নিয়মন করে কথা বলে ধীরে আসতে আমার ক্যাচ করতে কষ্ট হয়, বিলক্ষণ তাদের যেতে ওঠে আপনার পাতি দেখি। আজকে জুলাই সাহিত্য সম্পর্ক সম্ভাবনা গোসাই খানিতে গল্পের বই রিয়াগ একটা বলে আর বেহেস্তি প্রজাপতি এই শীর্ষক আলোচনায় একেবারে রমাহতের মতো উপস্থিত হয়েছে এখানে এসে, আর প্রায় 440 কিলোমিটার দূর থেকে ঠাকুরগাঁ থেকে এসেছি কথা শুনতে। কেমন হয়, কেমন রেসপন্স হচ্ছে আমাদের চূড়ায়, আমাদের প্রাণের ভেতরে যে দোল জাগিয়েছিল চব্বিশে, সেটি কেমন করে আমরা পালন করছি, কেমন করে চর্চা করছি, আমাদের বিশ্বাসটাকে অগ্নি আছে নাকি পাল্টে গেছে। ছুটে যাওয়া মাছটা যেমন বড় মনে হয়, এরকম কি হয় যে আর তো শেখ হাসিনা চলে গেছেন, অনেক মানুষই বলছেন, বলতে শুনি আগেই ভালো ছিলাম। তো সাধারণত ছুটে যাওয়া মাছটা সবসময় বড় হয়। আমার নিজস্ব অভিজ্ঞতা আছে, 90-এর স্থানে এরশাদের যখন একটু পতন ঘটে, কিছুদিন পরে এই কথাটা আমরা শুনেছি, দীর্ঘদিনই চালু ছিল যে এরশাদই ভালো ছিল। এর মধ্যে সোয়েট লাগা তারা খবর বলে সম্ভবত বুকার পুরস্কার পেয়েছেন, সেকেন্ড হ্যান্ড ফ্রিডম বাই রুশ রাইটার। উনি রাশিয়ায় থেকে লিখতেন, মানে এই গল্পের বা এই বইয়ের জন্য কোনো পুরস্কার পেতে কোনো সন্দেহ যে রাশিয়ার বাইরে থেকে উনি লিখছেন। Those who are in the regime of Soviet-Union, I mean, Marxism, Leninism, সেই মানুষগুলো প্রত্যক্ষ 73 বা 74 জন সাক্ষাৎকার দিচ্ছেন এই কর্মে যে আমরা ভালো ছিলাম। এই এসে এবং পুটিন পরবর্তী যে অবস্থানে আমরা এসেছি, আমাদের কালচার এর একটা বিশাল ধাক্কা দিয়েছে এবং আমাদের মানে গণতন্ত্র কামি বা গণতন্ত্রের ইয়েতে আমরা টাকার পিছনে ছুটতে ছুটতে আমার কালচার, আমার কি বলবো যে আইডেন্টিটি, তো তারা বিশাল একটা লক্ষ্যের মধ্যে পড়ে একটা কমিউনিটি। আরো এও আমাদের জানা আছে যে কালচারাল রেভলিউশন মার্কসের সময় যেমনটি হয়েছিল, আমরা জানি যে প্রায় 2 কোটির উপরে লোকদের যে কালচারাল রেভলিউশন এখন এই জিনিসটা মানে কোনো ফর্মেটে আর মানুষ বেড়ে ফেলে আবার মত এবং পথকে জারি করবার বা টিকিয়ে রাখবার যে জায়গাটা, চেষ্টাটা বা অপচেষ্টা, সেটা কোনোভাবেই সফল হবে না। সেটা ক্ষেত্রেও হয় না। আমরা খুব ভালো করে জানি আমাদের এই জনপরিসরে, মানে আমরা সাধারণ যারা মানুষ গ্রামে আছেন, মফস্বল শহর আমাদের এখন তো প্রায় সকলেই ছোট ছোট শহরে বলতে হবে, যেহেতু নেট চলে গেছে, সেই মানুষগুলো ভয়াল সংখ্যাটাও জানে না যে কেমন করে মানুষের মাথা ঘুরিয়ে দিয়ে এমন একটা বয়ান তৈরি করা হয় এবং অপর একটা বিপদকে অপর করে দেওয়া, আদার করে দেওয়া এবং তাকে হত্যাযোগ্য করে তোলা।
এবং এইটাতে নমস্কে আমাদের তাদের পড়া নেই, কিন্তু তারা যখন এই যে ম্যানুফ্যাকচারিং দ্য কনসেপ্ট, এই জিনিসটা তারা বুঝে। এবং কি বলবো যে আমি একজন নবিশ পাঠক বলবো না, আমি আগ্রাসী পাঠক। আমি নিজেও জানি মানুষের সঙ্গে কথা বলে যে কি বিস্তর মানুষের সঙ্গে উঠি এবং বসি, প্রতিদিনই আড্ডাতে বসি আমরা বিভিন্ন মানুষের। আমরা যারা আড্ডা দিই, আমাদের আড্ডাতে একজন দুজন সাহিত্যের লোক থাকে, মানে একেবারে মানে বেনদ্রাল বলতে যাবে, যত রকমের পানি, যত রকমের ইয়ে আছে, মানে হেট্রোজেনিয়াস পিপল আমাদের ইয়ে পরিষদ আসা যাওয়া করে। ফলে ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স হচ্ছে যে মানুষ এইগুলো জানে এবং জানি বলেই, এবং এখনো আমি মনে করি যে এইরকম যে হচ্ছে যে আমাদের জুলাই অথবা জুলাই ব্যবসা যেগুলো নিয়ে আলাপ করছিল মুসলাইন মানে দুদিন আগে থেকে, মুক্তিযুদ্ধ ব্যবসা এবং জুলাই ব্যবসা, হ্যাঁ ব্যবসা হতে পারে, হতাশ হওয়ার কিছু নেই। যদি কেউ ব্যবসা করতে পারে, সেটা আমাদের সামাজিক দৃষ্টিতে খারাপ হলেও উনি যদি এগিয়ে যেতে পারেন সেটার আমরা ক্রেডিট করতে পারি। কিন্তু জুলাই তো জুলাইয়ের জায়গা থাকবে, যেমন মুক্তিযুদ্ধের জায়গাতে খুব সচেতন ভাবে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধ এবং জুলাইকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, মুক্তিযুদ্ধের কোন জিনিসগুলোকে আমরা মানে এখন ডেভেলপ করতে চাই, এরকম মুক্তিযুদ্ধ দুটোটাকেই আমরা ডেভেলপ করতে চাই। আমরা এই জায়গাটাতে পরিষ্কার করবো না, আমি বুঝি যে পরিষ্কার করে বলতে চাই যে মুক্তিযুদ্ধ জনগণের যে মুক্তিযুদ্ধ, জনমানুষের যে সচেতনতা, জনগণের যে অবদান, জনগণের যে রক্তক্ষয়ী সংগ্রামে জড়িয়ে থাকা এবং তাদের যে ত্যাগ এবং প্রতীক্ষা, a grand narrative that is absolutely missing. So we want to reveal it. এটা হচ্ছে আমাদের চিরদিনের একটা চিন্তা, যেমন জুলাইও প্রায় আজকে আব্দুল কাদের অথবা নাহিদ ভাইবাসের যত তর্ক এবং বিতর্ক করব, সেটা শুভলক্ষণে বলবো যে অনেকগুলো অ্যাঙ্গেল থেকে আমাদের পার্সপেক্টিভ থেকে প্রকৃত সত্যটা বেরিয়ে আসে, একটা জায়গায় গিয়ে আমরা দাঁড়াতে পারি। আমার বিশ্বাস এইরকম, কিন্তু আমার মানে এই কি বলবো যে যখন থেকে জুলাই তারও আগে মানে 2008 নির্বাচনের পরে যেভাবে আওয়ামী লীগ জেগে বসেছিল, মানুষের ভোট এবং মানুষের মতাধিকার, মানুষের মত সমস্ত কিছুকে জাস্ট খেয়ে যিনি আওয়ামী লীগ করেন, তিনি জয় বাংলা বলতে পারেন অথবা তিনি কেন বলেন না সেটাও অপরাধ, তাহলে তাকে হত্যাযুদ্ধ করা যাবে। এই যে জায়গাটা মানে ভয়াবহ, এবং সে কারণে ঘটেছে ডিজিএফআইআরএস বিভিন্ন জায়গায় আমরা দেখেছি রাজনৈতিক ডিজিএফআইআরএস আছে, কোন মানুষ নিজেই খাওয়া হয়ে গেছে মামলা থেকে 5 বছর, কোনটাই কম না। তা আমার শহরে এরকম ডিজিএফআইআরএসের ঘটনা সরাসরি অভিজ্ঞতা আমার যাদের সঙ্গে আমার হয়েছে, আমি জানি যে তাদের জীবনে কি নারকীয় জিনিসটা নেমে গেছে, কি প্রমাণ মধ্য দিয়ে তাদের যেতে হয়েছে। আমি আমার অভিজ্ঞতার কথা বলবো, একদম আমার অভিজ্ঞতা যে একটা সময় চালু ছিল যে ক্রস ফায়ারে হত্যা করবার যে কারবারটা, যে এখানে জঙ্গি আলাপ হচ্ছে, এখানে তাদের কাছে জেহাদি বইপত্র পাওয়া গেছে, কাজে তাদেরকে ধরে নিয়ে থানায় করল। আমি যেহেতু ব্যাংকার, আমি কয়েক ঘর ভাড়া দিয়ে আমার বাসায় থাকে, ব্যাংক নিয়ে বাড়ি করেছি, বড় যাবো আমি
যেহেতু আমার মনে হয় যে আমি আলাপ করতেই পারবো কিছুক্ষণ। তো সেইখানটিতে আমি রংপুরে গিয়েছিলাম সেদিন টাইলস কিনতে। আমার বাসার দোতলার কাজ হচ্ছিল, আমার নিজে সেই রুমে থাকি, সেই রুমে টাইলস ছিল না, অন্য তো করে ফেলেছিল, কিন্তু ওইখানে করিনি। রংপুরে গিয়েছিলাম টাইলস কিনতে, রাত্রে 1:30টার দিকে 12টার দিকে আমি ফিরি। রাত্রে 1:30টার সময় আমার দরজাতে ভীষণ রকম ভাবে নকিং, মানে ভেঙেই ফেলবে। বলেছিলাম যে আমি কানে কম শুনি, তো ডান কানটা আমার বাড়িতে চাপা ছিল, ফলে গোটা জগৎটা আমার কাছ থেকে বাইরে ছিল। অনেকক্ষণ পর আমি টের পাই, দরজা তোলার পর দেখে আমার স্ত্রীও দাঁড়িয়ে আছেন। স্ত্রী অন্য রুমে ছিলেন, অন্য ফ্লোরে, যেহেতু আমার ফ্লোরটা ভাঙা ছিল, এই জন্য অন্য ফ্লোরে ছিল। পুলিশ, থানা পুলিশ, মহিলা পুলিশ, প্রায় 60-70 জন গোটা বাড়িতে খুঁজে ফেলেছে আমার বাড়ি। আপনাকে আসতে হবে, যে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। কেন? যাত্রা বাড়িতে যে তারা ভাড়াটিয়া আছেন, তারা আলাদা দলের সঙ্গে জড়িত। তো আমার স্থলায় যিনি ভাড়াটিয়া থাকেন, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আনম্যারিড, ইয়াং, এনার্জেটিক, জুমার শুধু নামাজ পড়তে যান, সুরমার প্রোগ্রামে সুন্দর। অন্যদিন এক্সারসাইজ করেন, জিম করেন, বাড়িতে সুন্দর সুন্দর গান শুনেন, রবীন্দ্রনাথের গান শুনেন। হ্যাঁ, তার বাসায় ভালো ভালো গান বাজানো হয়, ইন্ডিয়ান শুনে। তার ছেলে, তার বন্ধুরা, লোকাল বন্ধুরা এসে মাঝে মাঝে পিকনিক করেন আমার বাড়িতে। তা আমি ওই লোকটাকে খুব প্রগতিশীল এবং ভালো মানুষ হিসেবে জানি, এবং মাঝে মাঝে বসে তার সঙ্গে গল্প করি। তার ওরা 3 বন্ধু মিলে ভাড়া নিয়েছিল, মাঝে 2জন ছেড়ে দিয়েছে, চলে গেছে। তো 2টা কলেজ স্টুডেন্টকে এনে উনি রেখেছিলেন, এবং উনার এলাকা কুষ্টিয়া থেকে একজন ভদ্রলোক, অল্প দিন ব্যবসায়ী আছে, এরকম একজন লোক উনি, সেটা মেহমান। উনি সেদিন তার মাঠে গিয়েছিলেন, ওনার বাপের বাড়ি, বাসায় ছিলেন না। ওই 3 জন লোককে ধরে নিয়ে এসছেন। তারপর তো উনি এসছেন, এবং আপনার থানায় নিয়ে এসে 14 শিখের ভিতরে রয়েছে। পরের দিন উনি এসছেন, যে সেগুলো যে বাড়িওয়ালাকে এরকম ধরে নিয়ে গেছেন, পুলিশরা থানায় গেছে, যে বাড়িওয়ালার সমস্যা তো কিছু নেই, বড় আমার সঙ্গে কিছু। পরে ওনাকে অন্তরিত করা হয়, আর আমাকে ছেড়ে দেওয়া হয়। কি বলবো, যে 24 ঘন্টা আমার সঙ্গে অতিথি, মানে ওতপ্রোত সংসদ ঠাকুরকে আমি এখনো আত্মপ্রতিষ্ঠা হিসাবে। অতিথি ছেলেমেয়েরা সবাই গেছে, আমাদের ব্যাংকের লোকের কাছে, ঠাকুর সব ছোট, অনেক মানুষ গেছেন সেখানে, সারাদিন তারা বসে আছে। সেদিন মন্ত্রীর প্রোগ্রাম ছিল, ঠাকুরকে খুব ব্যস্ত। শেষ পর্যন্ত আমাকে রাত্রে 1:30টার দিকে ধরে নেওয়ার পরে, পরের দিন রাত্রে 8টার সময় আমার স্ত্রীর হাতে বুঝিয়ে দেওয়া হলো যে এই মান বুঝিয়ে থাকে, এরকম একটা বুঝলে সই করে দিতে। তো সেটা ছিল আমার বিপদের জন্য অনেক ড্রামা, যে আমি নিজে বলতে পারবো যে আমি বাড়িতে দড়ি বাঁধাই, যে গলায় দিয়ে চুলে বা ঠাকুরের সবটা এত ছোট, একে অপরকে চিনিয়ে আমি, মানে এইরকম করে ধরে নিয়ে গেল, এবং এইরকম করে আমার সঙ্গে পুলিশ একটা কথা জিজ্ঞেস করে, খালি বলতে বই কথাপত্র ডায়েরিটা, ওনার 2টা ডায়েরি আছে। একটা হচ্ছে বিএডিসি চাকরি করে, বীজ কর্মকর্তা। তো দেখেন, একটা এই হ্যান্ড রাইটিং আর এই হ্যান্ড রাইটিং আল্লাহ খাতাদের যে স্নাইগুলো তাকে ঢুকিয়ে দিয়েছে, বাড়ি থেকে নিয়ে আসে। তো পুলিশ ওই থানা দারোগার মঞ্জুর মশহুর বদমাশ
প্রচন্ড রকম জ্বালানি বেশি করে করে দেখবো সেই হারামি সরি যে মানে আমার ভেতরে কোটটা আমি চেপে রাখতে পারছি না, কিন্তু ওইটা ঘটলো আমার 13-14 সালের দিকে। এরপরে আমি আমার গল্পগুলো লেখা শুরু করি তারও আগে পরে, এবং নয়া শুধু যে গল্পগুলো লিখেছি সেটা হচ্ছে এই ঘুমের বিষয়, সেটা আমার একটা আগ্রহের কেন্দ্রবিন্দু হয়েছে। আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ানোর ফলে এই জুলাই অভ্যুত্থানে মানে অ্যালাইন হতে হতে হুসাইন হানিফ আমার কাছে অনিবার্য হয়ে উঠলেন খুব অল্প দিনে, খুব অল্প দিনে। আবু তাহের তারেক উনার লেখার সঙ্গে আমি পরিচিত বহু আগে থেকেই, বহু 10 বছরের বেশি হবে। উনি পর্তুগালে থাকতেন যখন উনি পর্তুগালের কবি, বিখ্যাত কবির কবিতার বই অনুবাদ করেছিলেন সে সময়, তখন তার নিজের কোনো লেখা বই বেরোয়নি। এরপরে উনি সম্ভবত লন্ডনে গেলেন এবং সেখান থেকে বাংলাদেশে বের করলো আয়ের এবং ময়না। তো খুব ভালো লাগলো যে মানে উনি দাবি করতে চাইলেন, এটা আমার খুব ভালো লাগলো যে আমি সিলেটের ভাষায় কবিতা লিখছি, কোনো আঞ্চলিক ভাষায় কবিতা লিখছি। যদি আমি বগুড়ার ভাষায় কবিতা লিখি তাহলে আমি বগুড়ার ভাষায় কবিতা লিখছি, কোনো আঞ্চলিক ভাষায় কবিতা লিখছি না। আঞ্চলিক গুলো তাকে আবার করে দেওয়ার কোনো সুযোগ নেই। যমুনা দিয়ে এই লড়াইটা আমার দারুণ রকম মুগ্ধ করে। এই কারণে পূর্ব বাংলা তার কাছে একটা বিশাল বিষয়। পূর্ব বাংলার মানুষ আমরা যারা আছি মূলত মুসলমান, আমাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব কালচার, আমরা যে শব্দগুলো বাড়িতে বা আমাদের বন্ধু বর্গের সঙ্গে স্কুলে কলেজে ব্যবহার করি, সেই শব্দগুলো আমাদের লেখাতে থাকাটা দরকার। তা আমি দেখেছি যে আমি নিজেই আমি কবিতা লিখছি, হা ঈশ্বর, আমি বলতেই পারলাম ইয়া আল্লাহ, অথচ মানে অফিসে, আদালতে, যে কোনো জায়গাতে আমার স্ত্রীর সঙ্গে, এমনকি শত্রুর সঙ্গে আমি ইয়া আল্লাহর কথাটা বলছি, খোদা করে বলছি, ইয়া আল্লাহ বলছি, ইয়া রাসূলুল্লাহ বলছি। তো লিখতেগুলো কেন জানি আমি প্রকৃতকরণ করতে যাই ওই যে কালচারাল হেজিমনি আমাদের পশ্চিমবঙ্গের, যে আমি ইয়া আল্লাহ লিখতে পারে আবার হয়নি। আমার চাকরি নামে এগিয়ে একজন রাইটার আছেন, আদা দেশ নিয়ে উনি একটা লেখা লিখছিলেন এরকম, যে কি করে মানুষকে আলাদা করতে না, আলাদা করতে না। তো ওই জায়গাটা থেকে আমার মনে হলো যে হুসাইন হানিফ খুবই একজন জরুরি পাঠক, এবং এই মানে পাঠক বটেই প্রথমত, এবং তারপরে লিখছেন খুব অল্প সময়ের মধ্যে উনি আমার চোখে এসছেন। এবং আবু তাহের কল্যাণে তাকে শুকরিয়া জানাই এই মর্মে যে উনি একদিন লিখছিলেন ফেসবুকে যে গল্পটা নিয়ে যে অন্যরকম একটা এক্সপেরিয়েন্স, যে এরকম ভাবে গল্প আমাদের থাকে না বাংলা গল্প, বাংলা গল্প এবং বাংলাদেশের গল্প, এটা একটা বিরাট ব্যাপার। আমি মনে করি মানে ইংলিশ শুনতে মনে করি কাছাকাছি, হোমোজেনিয়াস, অ্যাকচুয়ালি নট হোমোজেনিয়াস। এটা আমার মনে হয় যে এর মধ্যে অনেক কিছুই আছে, এবং বাংলাদেশের গল্পটি কেমন হওয়া উচিত হঠাৎ করে আমার দীর্ঘদিন আগে পড়া জিব্রাইলের দ্বারা কথা বলে করবে। আমার না ব্যবহার করতেন, আকাশ বলতেন, উনি বলতেই পারতেন আসমান,
আসমান থেকে পড়িয়া তোকে নিয়ে যাবে। খুব ইজিলি আমরা ব্যবহার করতে পারতাম, এই শব্দগুলো একদম উঠে গেছে এবং খুবই বলবো যে আমি মানে অর্গানাইজড হয়েছে। আই মাস্ট সে যে এই প্যাটার্নটা জারি করা হয়েছে, কেমন করে এই জায়গাগুলোকে এলিমিনেট করে দেওয়া হয়েছে, এই ওয়ার্ড গুলোকে, এই সংস্কৃতি গুলোকে। যে আমি একটু সেকুলার বাঙালি পাঠক বা লেখক বা বাঙালি, এরকম বলতে আমি বুঝি যে এই জায়গাটাতে আল্লাহ কথা এবং মসজিদে যেদিন আমি যাবো ছবি তুলবো, মসজিদে যে ছবি আমি ফেসবুকে দিতে পারবো না, এটা আমার বাঙালিত্ব খবর হয়ে যাবে বা আমার সেকুলারিজমের মধ্যে যে একটা ইয়ে করবে, কেমন আমার ভেতরে একটা হীনমন্যতা তৈরি। অথচ আমরা পুজোতে যে আমি নিজে পুজোতে বিশ্বর বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি, তাদের কি বলো যে অনুষ্ঠানে অংশগ্রহণ করছি, ইভেন কি আরতির নাম শুনেছি ছোটবেলায়, মানে কোনো বাধা হয়নি, আমাদের কোনো সমস্যা নেই, আমার পরিবার থেকে কোনোদিন বাধা দেয়নি। What are you doing there? Nobody there to raise his voice against her. যে তুমি যা করছো you are going wrong. No, there is none there. আমার বাড়ির পাশে পাশাপাশি 3টা পূজা মণ্ডপ, রাত 24 ঘন্টা দুর্গা পুজোর সময় ঢোল বাজে। আমার দাদা একজন কি বলল, ওর পুরাতন হাজি, মানে উঠের পিছু করে হজ করা যাবে, কোনোদিন উনি বিরক্ত হন নাই, কোনোদিন বলেন নাই যে এটা কি হচ্ছে, তার কোনো সমস্যা হয়নি। এখন যেমনটি হচ্ছে যে আমার স্ত্রী নিজেই মানে সেই অর্থে বলা যায় যে অনেকখানি কমেই গেল। কেন আমার স্ত্রী এই জায়গাটাতে এলেন, কেমন করে তার ভেতরে এই বোধটা জেগে উঠল যে ওইটা হিন্দু, এটা মুসলমান। আমরা আমাদের হিন্দুদেরকে নিয়ে আমরা যেইভাবে মানে একান্তবর্তী পরিবারের মতো যে এরকম করে সহজ ভঙ্গিতে আমরা ছিলাম, আমাদের কোনো সমস্যা হয়নি। আমার অনেক হিন্দু বন্ধু আছে, আমাদের সাথে থাকার কারণে তারা ইয়া আল্লাহ সালাম ভাই, ওরা বেশ দেখা হবে, মানে আমাদের কাছে কোনো খারাপ লাগে না। এবং আমি নিজেই বলে আল্লাহ দাদা নমস্কার। আমরা যে ইজিলি এই যে পারস্পরিক এই শব্দগুলোকে মানে শব্দ শুধু সংস্কৃতিটাকে চেঞ্জ করতে পারছি, আমরা অভিযোজন করতে পারছি, সেটা একটা বিশাল জায়গা কিন্তু রয়ে গেছে আমাদের জন্য। জুলাইয়ে যেটা হয়েছে যে আমরা দেখতেই পেয়েছি যে কেমন করে একজন ফ্যাসিস্ট, মানে আমরা তো আমাদের দেখার সৌভাগ্য হতেই না হতো, হয়তো আমরা এই ইতিহাস জানতে একমাত্র হিটলারকে এইরকম করে বলবার পর মানে আমাদের আর ব্যক্তিগত জীবনে হয়তো আর দরকারই হতো না যে একজন ফ্যাসিস্টের মুখোমুখি হয়ে উঠবো। দুর্ভাগ্যই বলতে হবে, অথবা ইতিহাসের এই সন্ধিক্ষণে আমরা সাক্ষী হয়ে থাকলাম যে আমরা ফ্যাসিস্ট দেখা পেয়েছি এবং আমরা ওই এলিমিনেটেড from this country. Now we have to eliminate all of our sphere. আমাদের স্পেয়ার থেকে সমস্ত জায়গা থেকে ফ্যাসিস্ট এই বিষয়গুলোকে এলিমিনেট করতে হবে। সেই জায়গাটাতে রিয়াগো একটা বলে আর বেহেশতি প্রজাপতি খুব সিগনিফিকেন্টলি কাজের একটা কাজ এখানে মুসলমানদের
পাঁচটা গল্প আছে। রক্তাক্ত জুলাইয়ের একটি অফেরতযোগ্য অফার। তো আমি বলছিলাম যে আমি কয়েকদিন পরে গল্পগুলো পড়ে তারপরে একটা ফেসবুক ছোট্ট করে একটা লেখা লাগবে এবং একটা ইরাদা আমি রাখছিলাম। প্রথম গল্পটা পড়া হয় আমি তারিখে বললাম না, প্রথম উনি বলবার পর আমি বললাম যে ভাই আমাকে গল্পটা দেন, হানিফের গল্পটা আমি পড়তে চাই। উনি আমাকে বললেন যে ভাই আমি তো দিতেই পারি, কিন্তু আপনার আমার সঙ্গে যেমন সম্পর্ক এটা কেন নয় যে হানিফ ভাইয়ের যদি আপনাকে দেই, উনি আমার কিছু পড়তেন তারপরে আমি কেন আমি বলে দিতেছি আপনি তার কাছে তা আমি হানিফ ভাইয়ের কাছে চাইলাম ফেসবুকে যুক্ত হয়ে। তো উনি বিনা দ্বিধায় আমাকে দিলেন, পাওয়া মাত্রই যেমন কি হয় আমি পাইছি একটা পড়ে ফেললাম। প্রথম যে মানে মানে কি বললে ক্যালিগ্রাফিটা চোখে পড়ে, এটা ছিল আমার কাছে একটা বিরাট আমার। আমি জীবনেও বাংলা গল্পের বা কোনো গল্পের আমি যে ভাষায় গল্প করি, কোনো ভাষার গল্পে আমি প্রথমে এই ক্যালিগ্রাফি দেখি নেই। মানে কি বলবো যে আমার আপসাইড ডাউন হয়ে গেল, আমি দেখি নাই। মানে এইরকম সাহস কি করে সম্ভব, মানে এখন এই বাংলাদেশ এবং পৃথিবীর যে কোনো কন্টেক্সট কি করে সম্ভব। ইভেন কি আমার জানা না, আমি যারা শিবিরের সঙ্গে বা ইসলামের ছাত্র শিবির ইসলামী দলগুলো যারা গল্প লিখেন তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই ফেসবুকে, তাদের গল্প এরকম আছে না আমি দেখি নাই। আমি দেখি নাই বলে কেউ দেখে নাই এটাও হয়তো না, কিন্তু আমি দেখি নাই সেজন্য এটা আমার কাছে বিরাট গভীর আগ্রহ এবং কৌতূহল নিয়ে আমি লেখা পড়তে শুরু। পাশাপাশি রিয়াকবের কারণেই সম্ভবত এটা অনিবার্য হয়ে উঠেছিল যাকবত মনির প্রোটেকশন। এই জায়গাটাতে লেখকের যে জিনিসটা কাজ করেছিল, আমি লেখকের সঙ্গে কথা বললেই সরাসরি, কিন্তু টেক্সটের মাধ্যমে আলাপটা হচ্ছিল এরকম যে নিষ্পাপ শিশু মাসুল এই শব্দটাই আমি ব্যবহার করব এবং আমরা সবাই এই শব্দটাই ব্যবহার করব মাসুল। সেই মাসুল শিশুটা দোষ নেই, ইভেন কি যদি দোষও থাকে তাকে কি মেরে ফেলা যাবে অনুভব সিভিলিয়ানে, যে কোনো যুদ্ধে সিভিলিয়ানকে কোনো যুদ্ধই মেরে ফেলা যায়। এটা অ্যাবসলিউট পেনিট্রেটিং, তারও মারাত্মক ভাবে এবং ভেতরে ইনোমাস ব্লিডিং হ্যাজ বিন স্টার্টেড। সেইটা ছিল মারাত্মক প্রভাব। মানে আমার মনে হয় এই রক্তক্ষরণটা যদি আমি একটা এমডিটি করি আমাদের জীবনে বন্ধ হবে না। সেই জায়গাটা তুমি এরকম একটা সংবেদনশীল প্রচন্ড স্পষ্টকর একটা বিষয় নিয়ে লেখা শুরু করবে। এবং আমি বলবো যদি পাঠার মতো মানে সোজা বাংলায় আমাদের গ্রামে যেমন মোড়ক হ্যাঁ মধ্যে আমি দেখাই দিচ্ছি গোসাই না, এই সাহস পাই করছে ওর কল্পনা। যখন গোটা বাংলা ভাষা বাংলা সংস্কৃতি আমাদের চেনা গায়ন সব মিলিয়ে মানে মানে এইটা একটা বিশাল মনোযোগ প্ল্যাটফর্মের মধ্যে এটা হচ্ছে আলাদিনে ওই যে আমরা যে বাহাদুর ছবিতেও দেখেছেন কিনা মনে আছে কিনা জানি না, জো হুকুম জাহাপনা বলে করে আলাদিনের যেমন জাহান
তো এইরকম উনি ভাষণ তো প্ল্যাটফর্ম উনি পেলেন, সারা বিশ্বে উনি ঘুরে বেড়াচ্ছেন। সাহস, ওনার হাতে ম্যাজিক আছে। উনি সাহস করতে গেছেন, এটা আমার কাছে মারাত্মক ভাবে লেগেছে যে হ্যাঁ, খারাপ বাংলার একটা কবিতা ছিল আমাদের, যখন আমরা কিশোর যুবক তরুণ, তুমি আমাকে দাঁড় করিয়ে দিয়েছ বিপ্লবের জন্য, যেমন এটা একটা কারণ হতে পারে মানুষ তার। আমি কিভাবে হুসাইন আহমেদের সঙ্গে অ্যালাইন হলাম, সেটা হচ্ছে এইরকম সোজা হিসাব। বেনেডিক্ট অ্যান্ডারসন নামে একজন সমাজতাত্ত্বিক আছেন, ওনার একটা বই আছে ইমাজিং কমিউনিটি, ওই বইটাতে উনি একটু আলোচনা করছেন ন্যাশনালিজম। তিনটা আমাদের এই ন্যাশনালিজম নিয়ে তারা করতেই হচ্ছে যে আমরা কোন ন্যাশনালিটিতে আছি বা কেমন করে করবো বা এর উপরেটা কেমন হবে, কোনটা আমাদের চাপিয়ে দেওয়া আছে। তো সেই জায়গাটাতে যে দুটো লোক বা চারটা লোক পরস্পরের সঙ্গে পরস্পরের কোথাও কোনো পরিচয় নেই। একজন আছেন নোয়াখালীপুর, একজন আছেন নেকমরদের ঠাকুরগাঁয়, কিন্তু তারা কোনো একটা কারণে অ্যালাইন হয়ে গেল, একই সঙ্গে প্রতিক্রিয়া জানানো, একই সঙ্গে যুক্ত, একই সঙ্গে মমত্ব এবং একই সঙ্গে লড়াই ভীষণ রকম বাসনা তার ভিতরে। কখন তারে আমরা চিনি না, মানে এটাকে বলবো যে অসবর্ণ, তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নাই, তার জাতের সঙ্গে, পাতের সঙ্গে, শিক্ষার সঙ্গে, দীক্ষার সঙ্গে কোনো কিছুর সঙ্গে সম্পর্ক নাই। তো আই ফিল অ্যালাইন উইথ হিম। এই যে এই জায়গাটা কোথায় মনে করুন যে মানুষের সঙ্গে মানুষের যে মিলে যাওয়ার যে জায়গাটা, এটা খুব সহজে হয়ে ওঠে না। অন্যান্য মানুষের অনেক বিষয় আমরা রিলাক্টেন্স, কিন্তু কিছু কিছু বিষয় আছে আমাদের একেবারে মিলিয়ে, একেবারেই মিলিয়ে। সেই লড়াইটা ছিল জুলাইয়ে, এবং জুলাইয়ে হুসাইন আহমেদ এরকম একটা স্পষ্টপক্ষ সংবেদনশীল গল্প লিখলেন। এইরকম পাঠাতনে আমার জানা মতে যে আমি প্রথম জুলাইয়ের গল্প পড়ছি, জুলাই অভ্যুত্থান নিয়ে প্রথম গল্প আমি পাঠক হিসেবে পড়ছি। আমি আর কোথাও পড়ি নাই কারো দেখে সেই অর্থে জুলাইয়ের গল্প হয়তো বেরিয়েছে, আমি জানি বেরিয়েছে, আমার কাছে আসে নাই, সংগ্রহ করতে পারি নাই, সেই অর্থে আমি কি বেশি সময় নিয়ে বসছি নিলেও নেই আমি। তো ঘটনা পরে আমি দেখলাম যে এইরকম করে উনি লিখলেন যে রিয়াকে শেষ পর্যন্ত বেহেশতে নিয়ে গেল, এবং রিয়াকে হাসতে 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 বেহেশতে গেল। রিয়াকে একজন হিন্দু মেয়ে, ও বেহেশতেই গেল। কোথাও উনি হুসাইন আহমেদ একবারের জন্য উচ্চারণ করানোর জন্য স্বর্গে গেছেন। মানে আমাদের এই ভাষিক যে জীবন তার বরাবর এই জায়গাগুলো আমি পয়েন্ট আউট করেছি যে উনি তাকে বেহেশতেই দিলেন। নবীর সঙ্গে দেখা হলো, এই শিশুরা কেন ঘুরে বেড়াচ্ছে। এরকম আমাদের নবী, আমাদের সমস্ত আমাদের গীত, বিশ্বাস, ধর্ম, সমস্ত জীবনের সঙ্গে অপর ধর্মের মানুষকে একটা মাসুম বাচ্চাকে অ্যালাইন করে দিয়ে নিয়ে আসতে পারে। That was amazing and great. এবং লেখকের অবস্থান থেকে লেখক যেভাবে ফিল করবে, লেখক তার অবস্থানটা জানাবেন। লেখককে সেটা ইন জেনারেল হয়ে ইম্পার্সোনাল হওয়ার কোনো সুযোগ নাই। এই জায়গাটা আমি বলবো যে ওনার ভাষিক যে কাগজগুলো উনি সচেতন ভাবে অথবা
ওনার ভেতরেই এইটা এইভাবে তৈরি হয়ে আছে বলে দীর্ঘদিনের লড়াই সংগ্রাম ভেতরে চলে যাওয়া পরে উনি নিজেকে একটা জায়গায় পৌঁছে গেছেন নিজে নিজেই হয়তো এই ভালো কথাটার মধ্য দিয়ে। আমি মনে করবো যে সেই জায়গাটাতে এত মানুষ থাকতে এত মানুষের মধ্যে এই জিনিস থেকে আলোড়ন বিলোড়ন এইভাবে হচ্ছে কিনা এটা আমার জানা দরকার। এই জন্য দেখতে আসা। তো আমি দেখছি যে আমি ভেবেছিলাম যে আমরা 3 জন বলবো 3 জন শুনবো, তো ওই জন্য ভেবে আমার অভিজ্ঞতা আছে যে আমরা কিভাবে অনুষ্ঠান করি। তো এখানে এসে দেখি অনেক মানুষ quite impressive, I must admit. তো এখানে ভাষার শব্দের বিষয়গুলো যে আমাদের কালচারাল হেরিটেজকে কিভাবে মানে টপল ডাউন দিস মাতক করি, এইটা করে উনি কি করে নিজের জায়গাটা ধরলেন এবং অনেকগুলো লড়াইয়ের মধ্যে দিয়ে তাকে চালাতে হয়েছে। প্লাস গল্পটাকে বেছে না উনি একটা জায়গাতে নিয়ে যাওয়ার কালচারাল যে জায়গাটা সেটাকে উনি উদাহরণ করে অ্যালাইন করে নিতে পেরেছেন। করবার সাহস দেখেছেন। দিস ইজ ফার্স্ট টাইম বাংলা সাহিত্যের হিস্ট্রিতে। এবং বাংলাদেশের গল্পটি কেমন হবে একদম রিভিউ টান করে দেখিয়ে দেওয়া এই বালকটি মোটেও না বালক না দেখিয়ে দিলেন। এবং আমি মনে করি যে এটা হচ্ছে বালক একটা উজ্জ্বল উদাহরণ। খুবই ছোটি একটা বই, খুবই ছোট, অসাধারণ লেগেছে। বাদ বিচার বই আমার আগে পড়া হয়নি, কিন্তু বাদ বিচারকে আমি ফলো করি। আর বিশেষ করে ইমরুল হাসান যদি আছেন আমরা সবাই জানি ক্রেডিট, মানে ওনার সাহসের কথা এখানে মানে আমি বলবার আর কোনো কারণই নেই। উনি সাহস কি করে এবং কি করে আলাদাভাবে দেখতে পারেন বিষয়গুলা, যেগুলো আমি আগে ইগনোর করতাম সেগুলো আমার চোখে পড়া যায়, কিন্তু আমি এইভাবে ভাবি নাই। সেই মানুষটার কাছ থেকে যখন মানে উনি যখন সিলেক্ট করেন যে হুমায়ুন আহমেদের বই উনি ছাপবেন, এই জন্য তাকে আমি শুকরিয়া জানাবো অন্তঃস্থল থেকে। এবং আমি মনে করবো যে উনি একজন ট্রেন্ড সেটার এবং এই মানুষটাকে দিয়ে যে এই যাত্রাটি শুরু হলো সেটা আমার জন্য এবং আমাদের সকলের জন্য গর্বের। জুলাইয়ের সাহিত্য সংকট এবং সম্ভাবনা, হ্যাঁ সংকট থাকবে এখন যেভাবে নেমে আসছে, হ্যাঁ চারদিক দিয়ে, এবং আমাদের সুবিধায় করে দিয়েছে আমাদের ভেতরের আবেগকে, এবং এই বর্ণ চোরাদের ছিনে নিতে আমাদের খুব সুবিধা হয়ে যাচ্ছে। আমরা কি করে আমাদের নিজের জাতটাকে চিনে নেব, নিজের বাংলাদেশের গল্প। আমি খুব মানে সচেতন ভাবে এই শব্দটি ব্যবহার করতে চাই, বাংলাদেশের গল্প। এই গল্পটি বা বাংলাদেশের কবিতা, বাংলাদেশের বন্ধু যাই হোক না কেন আমরা বলতে পারবো মাতৃভাষা বাংলা চাই, তার মানে এই না যে প্রমিত বাংলা। আমি যেমন সেই জায়গাটাতে মোর কথা কই তোমার কোনো অসুবিধা হবে বুঝেছেন না ভাই? এটা আমার ক্লিয়ার লাউড অ্যান্ড ক্লিয়ার। আমি এইরকম করে বলি, আমি এইরকম করে লিখতে চাই। আমার কমিউনিটি এবং প্রত্যেকটা ভাষারই এমনই আমি যে কাবার আছে যে আমি ইন্টারচেঞ্জ করতে পারি, বুঝতে পারি। আমি নেটবর্কের লোক, আমি যদি সিলেটের ভাষা বুঝতে পারি, বুঝতে চেষ্টা করি, আন্তরিক করে চিটাগাংয়ের ভাষা বুঝতে পারি, চেষ্টা করি অন্তত 80% ভাষা আমি বুঝতে পারি শুনে। তাড়াতাড়ি বলো আমাদের জায়গাতে বলে নদী না করিস ছোট, নারী না করিস খাটো।
তবে কোন নদী ছোট না। আমার যেমন কি এই বাংলা সাহিত্যে যে জায়গাটিতে যেমন ছোট বেগবান ছোট্ট একটা নদী বুঝছে, এবং আমার এই লেখক অত্যন্ত খাটো করবার কোনো কারবার নেই, জায়গা নেই, বিশাল একটা জায়গা নেই, বিশাল একটা সম্ভাবনা দিয়ে আমি মনে করবো যে যতখানি তার সংকট তার চেয়ে বেশি সম্ভাবনার বিপুল দিগন্ত উন্মোচন করেছেন হুসাইন হানিফ। সেই জন্য আমি তাকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই ইমরুল হাসানকে। আপনার কাছে আমার একটা ছিল বইয়ের পুস্তকটা নিয়ে বলবার জন্য। হুসাইন হানিফের এই যে হুকা এইটা যেভাবে দেওয়া গেল, যে কায়দায়, ভেতরে এই কায়দায় কেন দিতে পারলাম না? দুটা একরকম হলে ভালো লাগতে হবে, আর আমার এটাই ভালো লাগতেছে। বুঝা গেছে? এই আমি যেহেতু সম্ভাবনার মানুষ এবং আমি ভালোবাসি মেন 40 রুমে ওই ইউটিউবে ইমরুল হাসান জানেন আমি ভালোবাসি আশ্চর্য মেঘুলা। সবাইকে ধন্যবাদ।